আসসালামাইকুম গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞানের জিন তত্ত্ব বা জেনেটিক্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব। বিশেষ করে মেন্ডেলের পরিচয় এবং মেন্ডেল যে দুইটা সূত্র আবিষ্কার করছে এই দুইটা সূত্রের পিছনের গল্প বা তার সফলতার কিছু কারণ জানব। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করার পূর্বে আমরা যদি দেখি জিন তত্ত্ব বা জেনেটিক্স কী। জিন তত্ত্ব বা জেনেটিক্স বলতে বোঝায় সাধারণত বংশ পরম্পরায় পিতামাতার বৈশিষ্ট্য যদি সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয় তবে এই ধারাবাহিকভাবে বা বংশানুক্রমে এই বৈশিষ্ট্য প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় জিন তত্ত্ব। আর এই জিন তত্ত্বের জনক কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল, এবং সে কিন্তু এই জিন তত্ত্বের উপরে দুইটি বিখ্যাত সূত্র আবিষ্কার করছে। তো পরবর্তীতে আমরা এই দুইটা সূত্রর অন্য একটি ক্লাসে ব্যাখ্যা করব। তো আজকে আমাদের মেন্ডেলের পরিচয়ে যদি আমরা প্রথমেই যাই, যে 1822 সালে মেন্ডেল এই 1822 সালে অস্ট্রিয়ার এক কৃষক পরিবারে, অতি দরিদ্র এক কৃষক পরিবারে সে জন্মগ্রহণ করে। আর তার পিতা পারিবারিকভাবে সাধারণত দরিদ্র হওয়ার কারণে তাকে খ্রিস্টান উপাসনালয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠানো হয়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সে শিক্ষিত হয়ে পরবর্তীতে শিক্ষকতা পেশাকে বেছে নেন, এবং গ্রেগর জোহান মেন্ডেল এই স্টুডেন্ট থাকা অবস্থায় তার মনের মধ্যে বা তার ভিতরে এক ধরনের কৌতূহল ছিল, বিশেষ করে গবেষণা নিয়ে খুব সে আগ্রহী ছিল। পরবর্তীতে শিক্ষকতা পেশার গ্রহণ করার পরে সে এটা নিয়ে মোটামুটিভাবে বেশ কিছু গবেষণা বা পর্যালোচনা করেন, এবং সে মটরশুঁটি গাছ নিয়ে মূলত তার পরীক্ষাগুলো করেন। এখন সে দেখা যায় যে 1866 সালে বা 1866 খ্রিস্টাব্দে এক্সপেরিমেন্ট অফ প্লান্ট হাইব্রিডাইজেশন শিরোনামে বার্ন জার্নাল বা বার্ন ন্যাচারাল জার্নাল সোসাইটিতে সে তার এটা একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকা ছিল, তার গবেষণাটা এই বার্ন ন্যাচারাল সায়েন্স সোসাইটিতে প্রকাশ করে। কিন্তু তার এই গবেষণাকে সেই সময়ের যারা জ্ঞানী ব্যক্তি ছিল, বিশেষ করে আমরা যদি বলি সেই সময় শিক্ষক, ধর্মীয় যে সকল নেতা বা ধর্মীয় বিভিন্ন যাজক, তারা তার এই গবেষণার বিষয়গুলোকে তেমন সাড়া দেয়নি। তো দীর্ঘ সময় তার এই গবেষণা লব্ধ বিষয়গুলো কিন্তু ওইভাবেই পড়ে থাকে, এবং সে 1884 সালের 6 জানুয়ারি মৃত্যুবরণ করেন। সে বেঁচে থাকা অবস্থায় কিন্তু তার এই বিষয়টা আর উত্থাপিত হয়নি। তার মৃত্যুর 2 বছর পর অর্থাৎ 1886 সালে তার এই বিষয়গুলোকে পূর্ণ আলোচনার জন্য বা সাধারণত পুনরায় আবিষ্কার করার জন্য এবং এই বিষয়গুলো গবেষণা করার জন্য 3 জন বিজ্ঞানী একত্রিত হন। এর মধ্যে আমরা যদি দেখি হুগো দ্য ভ্রিস, তিনি ছিলেন একজন হল্যান্ডের একজন বোটানিস্ট বা উদ্ভিদ বিজ্ঞানী, এবং জার্মানির অধ্যাপক কার্ল এরেক অন্যতম। সেও তার বিষয়টাকে নিয়ে বা মেন্ডেলের বিষয়গুলোকে নিয়ে সে গবেষণার জন্য আগ্রহী হয়ে ওঠে। 3 নম্বর বিজ্ঞানী ছিলেন এরিক ভন চেরমার্ক, সেও কিন্তু এই গবেষণাগুলোটাকে পর্যালোচনা করার জন্য আগ্রহী হয়ে ওঠে। এবং তার এই গবেষণা এই 3 জন বিজ্ঞানী এই গ্রেগর জোহান মেন্ডেলের গবেষণাপত্রগুলো আলোচনা করেন বা বিভিন্নভাবে তারা পুনরায় গবেষণা করে দেখে তার এই গ্রেগর জোহান মেন্ডেলের যে বিষয়গুলো বা উত্থাপিত বিষয়গুলো, যেগুলো পরবর্তীতে কেউ সাড়া দেয়নি, কিন্তু তার এই বিষয়গুলো আসলেই রাইট, এবং এই তারই উপর ভিত্তি করে 1899 সাল পর্যন্ত কোনো বিজ্ঞানী কিন্তু সঠিকভাবে প্রমাণ করতে পারেনি, এবং 1901 সালে তার এই গবেষণা লব্ধ বিষয়গুলো কিন্তু ফ্লোরা জার্নালে প্রকাশিত হয় এবং সেটা প্রতিষ্ঠিত হয়, এবং তার এই গবেষণাগুলোকে পূর্ণ প্রতিষ্ঠা করেন বেটসন, বিজ্ঞানী বেটসন। এখন আমরা যদি দেখি যে এই মেন্ডেল যে গবেষণা করছে, তার গবেষণার বিষয়গুলোর মধ্যে মূল বিষয় ছিল হচ্ছে মটরশুঁটি গাছ। তো সে এই মটরশুঁটি গাছের উপরে গবেষণা করার যে সফলতা অর্জন করছে, কেন সফলতা অর্জন করছে, সে বিষয়গুলো আমরা আজ পয়েন্ট আকারে দেখব। প্রথমেই আমরা দেখি যে মেন্ডেল যে গবেষণা করছে, এই গবেষণা করার পিছনে ছিল তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সে প্রতিটি বিষয়ই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা করেছেন। নাম্বার 2 যদি দেখি, গবেষণা কাজের জন্য সে মটরশুঁটি গাছ নির্বাচন করছে। এটা কিন্তু তার এই গবেষণার মধ্যে একটি টার্নিং পয়েন্ট ছিল, কারণ মটরশুঁটি গাছ আমরা জানি বছরে কয়েক প্রজন্ম জন্মে, এবং দেখা যায় যে এটি সাধারণত নির্দিষ্ট কোনো সময় থাকে না, বছরের যে কোনো সময়ই এটাকে কালচার বা বিভিন্নভাবে এটাকে প্রোডাকশন করা যায়। নাম্বার 3, মটর গাছের সাধারণত পরপরাগায়ন ও স্বপরাগায়ন উভয় প্রক্রিয়াতেই কিন্তু এর বংশবৃদ্ধি করা সম্ভব বা সংকরায়নও সম্ভব।
নাম্বার 4, মেন্ডেল যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন নিয়ে গবেষণা করেছে বা বিষয় নিয়ে বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছে, সৌভাগ্যক্রমে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পৃথক পৃথক ক্রোমোজোম তাদের মধ্যে উপস্থিত ছিল এবং সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার ছিল যে কেউ কিন্তু কারোর সাথে মিল সম্পন্ন ছিল না, অর্থাৎ যুগবদ্ধ ছিল না। নাম্বার 5, প্রতি জোড়া জিনের জন্য একটি জিন অন্যটির উপরে সম্পূর্ণরূপে প্রকট বৈশিষ্ট্য প্রদর্শন করছে, অর্থাৎ প্রতি জোড়া জিন একটি জিন অন্যটির উপর সম্পূর্ণভাবে প্রকট ছিল। নাম্বার 6, তিনি সতর্কতার সঙ্গে এই বিষয়গুলোকে বা এই বংশের ধরনগুলোকে কিন্তু তিনি খাতায় লিপিবদ্ধ করতেন এবং এদের সংখ্যা তিনি ভালোভাবে মনে রাখতেন। নাম্বার 7 যদি আমরা দেখি, তিনি একাধিক যৌন বা একাধিক টেস্ট ক্রস যৌনুর অনুপাত পর্যবেক্ষণ করতেন, অর্থাৎ তিনি যে গবেষণাগুলোর যে অনুপাত বা রেশিওগুলো তিনি সে বের করে, এই রেশিওগুলো কিন্তু তিনি খুব ভালো মতো সেগুলোকে পর্যবেক্ষণ করতেন। নাম্বার 8 যদি আমরা দেখি, তিনি তার পরীক্ষার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করতেন এবং তা থেকে তিনি বৈজ্ঞানিকভাবে সিদ্ধান্ত নিতেন। তো এখানে কিন্তু তার এই পুরো গবেষণার বিষয়টাই কিন্তু ছিল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং তিনি কিন্তু বৈজ্ঞানিক বিষয়গুলোকেই কিন্তু তার এই গবেষণার মধ্যে ইনভলভ করেন। এই জন্যই দেখা যায় মেন্ডেল খুব সহজেই সফলতা অর্জন করে। তো আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মেন্ডেল কিন্তু যদিও সে বড় কোনো তার এই আবিষ্কারের পূর্বে পর্যন্ত সে কোনো বড় গবেষক বা বড় কোনো বিজ্ঞানী ছিল না, কিন্তু তার কিন্তু মেধা বা তার চেষ্টা ছিল কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং তিনি কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেই প্রত্যেকটা বিষয়কে দেখেছেন। এই জন্যই তিনি খুব সহজেই সফলতা অর্জন করতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই।